ভারত কোনো কালেই চায়নি বাংলাদেশ সামরিক সক্ষমতা দেখাক, কারণ তাতে নাকি তাদের সেভেন সিস্টার্সের যায় অবস্থা হবে। এক ইরান দেখিয়ে দিয়েছে পৃথিবীর শক্তের ভক্ত নরমের জং। ইরানি ড্রোন আর মিসাইলের কারিশমার কাছে রীতিমতো খাবি খেয়েছে ইসরায়েল আমেরিকা। বাংলাদেশটাকেও পৃথিবী জানে শান্তিপ্রিয় এক দেশ হিসেবেই, কিন্তু সীমান্তে এমন সব দেশে অবস্থান যারা রীতিমতো নরমের জম হিসেবে উপস্থিত। আর এজন্যই চলে সীমান্তে ভারতের পুশিন খেলা, আর টেকনাফে থাকে পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প। এই বিষয়গুলো নিয়ে জানবো বিস্তারিত। জানাতে বাংলা নিউজ এক্সপ্লেইনারে আপনাদের সঙ্গে আছে আমি নাহিদা মিতু। কিন্তু এবার বাংলাদেশ সাজছে নতুন রূপে, রীতিমতো পাল্টে যাচ্ছে খেলা। তারেক রহমান চীনে থাকাকালেই খবর এলো চীন থেকে 24টি অত্যাধুনিক J-10C মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ। তুরস্কের বাইরাক্তার ট্রু ড্রোন এরই মধ্যে আছে বাংলাদেশের হাতে। বাংলাদেশে অ্যাটাক ড্রোনের কারখানা করতে চায় তুরস্ক। ওদিকে সব ঠিক থাকলে পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানও আসছে বাংলাদেশে। রাশিয়ার সুনজর আগে থেকেই ছিল, অর্থাৎ হঠাৎ করেই সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরই ছিল মালয়েশিয়া আর চীন, আর সেই সফরেই বেইজিংয়ে শি জিনপিং এর সঙ্গে বৈঠক, 1.5 ডজনের বেশি সমঝোতা স্মারক আর চুক্তি সইয়ের সম্ভাবনা। কাকতালীয় মনে হলেও কূটনীতিতে কাকতালীয় বলে কিছু নেই, যখন একদিকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশের সরকার প্রধান, তখন অন্যদিকে চীন থেকে আসছে সবচেয়ে বড় যুদ্ধবিমান চুক্তি। এই দুটো ঘটনা একসঙ্গে ঘটার পেছনে বার্তা আছে। বার্তাটা স্পষ্ট, ঢাকা বেইজিং সম্পর্ক এখন আর স্রেফ বাণিজ্য আর বিনিয়োগে সীমাবদ্ধ নেই, সামরিক অংশীদারিত্বেও সেই সম্পর্ক পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। চীন কেন ঠিক এই সময়ে বাংলাদেশের হাতে যুদ্ধবিমান তুলে দিচ্ছে? প্রশ্নটা উড়িয়ে দেওয়ার মতো না। বিশ্লেষকদের ভাষায় এটা স্রেফ ব্যবসা নয়, এটা ভারতকে ঘিরে এক ধরনের কৌশলগত বেষ্টনী তৈরির অংশ। নয়াদিল্লির গণমাধ্যমে এসেছে বাংলাদেশের এই J-10C কেনাকে স্রেফ সাধারণ প্রতিরক্ষা কেনাকাটা ভাবছে না ভারত। উল্টো এটাকে দেখা হচ্ছে নিজেদের চারপাশে চীনের সামরিক ঘেরাও আরও বিস্তৃত হওয়ার প্রমাণ হিসেবে। কারণ ঢাকা দিল্লির সেই পুরানো বিশেষ বন্ধুত্বের সমীকরণ এখন বদলে যাচ্ছে আনুষ্ঠানিক আর সতর্ক এক সম্পর্কে, যেখানে দুই পক্ষই হিসাব করে চলছে নিজের স্বার্থ মাথায় রেখে। কিন্তু গল্পটা শুধু চীন বা একটা যুদ্ধবিমান চুক্তিতেই থেমে নেই। তালিকাটা আসলে আরও লম্বা। ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে আসছে ইউরোফাইটার টাইফুন, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন আসার কথা চলছে, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার, সাথে যুক্তরাষ্ট্র থেকে আসার কথা ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার। একই সঙ্গে এতগুলো শক্তির কাছ থেকে অস্ত্র কেনার নজির বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে আগে দেখা যায়নি। ফলে প্রশ্ন উঠছে, এটা কি স্রেফ পুরনো সরঞ্জাম বদলের রুটিন কর্মসূচি, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো কৌশলগত হিসাব? যে দেশ একসঙ্গে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র আর ইউরোপের কাছ থেকে অস্ত্র কেনে, সেই দেশ বার্তা দিতে চায় যে সে কোনো একটা শিবিরের হাতে বন্দী না, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে জানে। এখানেই আসে আসল প্রশ্নটা, তবে কি ইরানের পথে হাঁটছে বাংলাদেশ? যদিও তেহরান কখনোই ইসরায়েল বা আমেরিকার সমান বিমানবহর গড়ে তোলার চেষ্টা করেনি, তারা বেছে নিয়েছিল ড্রোন আর মিসাইলের এক অসম শক্তি, আঘাত হানার ক্ষমতায় যা কাউকে ছাড় দেয়নি। ভৌগোলিক অবস্থানকেই তারা বানিয়েছিল সবচেয়ে বড় অস্ত্র। হরমুজ প্রণালী হাতে থাকায় পুরো বিশ্বের তেল বাণিজ্যকে কার্যত জিম্মি করে রাখার সামর্থ্য রাখে তেহরান। বাংলাদেশের হাতেও আছে এমন এক ভৌগোলিক তুরুপের তাস, ভারতের 7 রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রাখা সেই সরু শিলিগুড়ি করিডর, যাকে বিশ্লেষকরা ডাকেন চিকেন নেক নামে। তুরস্কের ড্রোন কারখানা, পাকিস্তানের JF-17, চীনের J-10C, এই প্রতিটা অস্ত্রই যদি একদিন সেই ভৌগোলিক সুবিধার সঙ্গে যুক্ত হয়, তাহলে সমীকরণটা পুরোপুরি বদলে যেতে পারে। ঘোষণা দিয়ে কেউ অবশ্য এই মডেল অনুসরণের কথা বলছে না, কিন্তু কাজে যা হচ্ছে তাতে ইঙ্গিতটা থেকেই যায়।
ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম তাই হয়ে উঠছে বাংলাদেশ। সেভেন সিস্টার্স নিয়ে দিল্লির পুরানো ভয় নতুন মাত্রা পাচ্ছে এই অস্ত্র কেনাকাটার মিছিলে। বিজিবি বিএসএফ সীমান্ত উত্তেজনা, পুশিন নিয়ে চলমান টানাপোড়েন, এসবের মধ্যেই যখন বাংলাদেশ আকাশ আর সাগরে নিজের সক্ষমতা বাড়াচ্ছে, তখন দিল্লির হাতে চাপ প্রয়োগের পুরানো অস্ত্রগুলো একে একে কার্যকারিতা হারাচ্ছে। প্রতিবেশীর শক্তি বৃদ্ধি দেখে চুপ থাকাটাও ভারতের জন্য সহজ না, আর সরাসরি প্রতিক্রিয়া দেখানোটাও সম্ভব না। ফলে কূটনৈতিক স্তরে সতর্কতা আর সামরিক স্তরের পুনর্মূল্যায়ন দুটোই এখন দিল্লির করণীয় তালিকায় জায়গা করে নিচ্ছে। ইতিহাস বলে, দুর্বলের কথায় কেউ কান দেয় না, শক্তের যুক্তি শেষ পর্যন্ত মেনে নিতে হয় সবাইকে। তারেক রহমান যখন বেইজিংয়ে বসে সমঝোতা স্মারকে সই করছেন, তখন ঢাকার আকাশে নতুন যুদ্ধবিমানের ছায়া পড়ার অপেক্ষা যেন শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠতে পারে, নতুন এই শক্তি কি স্রেফ প্রতিরক্ষার দেয়াল হয়ে থাকবে, নাকি একদিন পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণটাই নতুন করে লিখে দেবে বাংলাদেশ? উত্তরটা সময়ই দেবে, কিন্তু খেলা যে শুরু হয়ে গেছে তা বলাই যায়।